দাদু গ্রামের সর্দার ছিলেন। গ্রামে যার বিয়ে হতো তার পরিবারের কনেকে আমাদের বাড়িতে এক রাতের জন্য পাঠিয়ে দিতেন। দাদু কনেকে উপহার দিতেন, কিন্তু কনে সেই উপহার দেখতো না। আর 9 মাসের পর মেয়েটি গর্ভবতী হয়ে যেত। গ্রামের সবাই দাদুকে খুবই সম্মান করত। আশ্চর্যের বিষয় হলো, দাদু আমাকে বিয়ে করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন। আমি এদিকে বুড়ি হয়ে যাচ্ছি। একদিন গ্রাম থেকে এক কনে এলো। আমি তাকে আমার ঘরে তালা বন্ধ করে তার জায়গায় আমি বধূ সেজে দাদুর ঘরে চলে গেলাম। আমি ঘরে যেতে দাদু সব আলো বন্ধ করলো। তারপর দাদু আমার সাথে যা করলো তা দেখে আমি চিৎকার করে উঠলাম। দাদু আমার সাথে কিছু ঘটনা হৃদয় বিদারক হয়ে থাকে, আর এই জন্য বেদনাদায়ক মুহূর্তগুলি বর্ণনা করার জন্য শব্দ সবসময় কম পড়ে। আমার সাথে এই রকম ঘটনা ঘটেছে। গ্রামে আমার দাদুর অনেক সম্মান ছিল। সে বছরে নামাজ পড়ত। গ্রামের লোকেরা তাকে অনেক সম্মান করত এবং মর্যাদা দিত। তাকে বড় বলে সম্মান করত সবাই। অনেকে দাদুকে সাহায্যও করত। আমাদের গ্রামের একটা অদ্ভুত প্রথা ছিল, যখনই কারোর মেয়ের বিয়ে হতো সেই কনেকে আমাদের প্রাসাদে বউ সাজিয়ে এক রাতের জন্য দাদুর ঘরে কাটাতে হতো। সকালবেলা দাদু তাকে একটা উপহার দিত আর সেটা নিয়ে চলে যেত। ঠিক 9 মাস পর সে গর্ভবতী হয়ে যেত। এই ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লাগতো। এটা আবার কি ধরনের প্রথা যে বিয়ের কোণে বরের কাছে না গিয়ে আমার দাদুর কাছে রাত কাটাবে? যখন আমি 12 বছর বয়সী ছিলাম তখন আমি এটা দেখে আসছি। প্রথম প্রথম এই ব্যাপারে আমি বুঝতাম না, আর এখন 25 বছর বয়সী হয়ে গেছি। আমি অনেকবার মায়ের কাছে এটা জানার চেষ্টা করেছি, কিন্তু মা আমাকে সবসময় চুপ করিয়ে দিয়েছে আর বলেছেন আমি যেন এই কথা আর জিজ্ঞেস না করি। এবার তো আমার ছোটবেলার বন্ধুর বিয়ে হলো। নিজের বিয়েতে নীলাশা খুব ঘাবড়েছিল। তার মেহেন্দির দিন তার মুখের রঙের পূর্বে উড়ে গেছিল। আমি তাকে ছেড়ে দেওয়ার সময় জিজ্ঞেস করলাম, বরের সাথে কিভাবে থাকবে এটা ভেবে ভয় পাচ্ছ? আমার কথায় সে ফিকে আর মিথ্যে হাসি দিয়ে বলল, না না, তোমার দাদুর কথা ভেবে আতঙ্ক লাগছে। সত্যিকারের বল, সত্যি কথা বল নীলু, তোর দাদু নতুন বিয়ে হওয়া বধূকে নিজের ঘরে রাতভর কেন রাখেন? নীলাশার কথা শুনে আমি দুঃখ পেলাম। সে তো ঠিকই বলছে। পরের দিন নিয়ম অনুযায়ী সেও বিদায় নিয়ে দাদুর ঘরে গিয়ে বসে। আমি এটা জানতে চাই যে মেয়েরা দাদুর ঘরে কেন যায়। যখন সবাই যে যার ঘরে ঘুমাতে চলে গেছে আমি উঠে বাইরের ঘরে আসলাম, আর ঘরের উপরে ছিল দাদুর ঘর, নিচে ছিল। কোনো রকম অন্ধকারে আস্তে আস্তে নিচে নামলাম। দাদুর ঘরে লাইট জ্বলছে, মানে তিনি এখনো জেগে আছেন। অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কিন্তু নীলাশা আমার ছোটবেলার বন্ধু। আমরা একসাথে কলেজে পড়তাম। যখন তার সম্বন্ধ ঠিক হলো তখন আমার জন্য খুব ভালো একটা সম্বন্ধ আসলো। কিন্তু আমার দাদু রাজি না হয়ে বললেন, নীরুর সম্বন্ধ এখন করতে হবে না। ছেলেরা পরিবারের সব দিক থেকেই আমাদের যোগ্য ছিল। তাহলে কেন দাদু না বললেন? আমার সব বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে গিয়েছে, শুধু আমিই থেকে গেছি। খুব দুঃখ পেলাম। কেন এত ভালো পরিবারকে দাদু বারণ করেছিলেন? প্রথমে আমি কানে লাগিয়ে কথাটা শুনতে গেলাম যে দাদু কি কথা বলে, আর মানুষের এরকম কেন হতে পারে যে তার নিজের বড় তাকে ছেড়ে যায়। কিছু পরিষ্কারভাবে শোনা যাচ্ছে না। দরজার ফাঁক দিয়ে দেখতে গেলাম, কিছু বুঝতে পারছি না। নজরে আসলো না দরজার ভিতরে কি হচ্ছে। আমি শেষমেশ ব্যর্থ হলাম। একটা কনেকে যখন আমি দাদুর ঘরে যেতে দেখেছিলাম তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, তুমিও কি বিয়ের পরে দাদুর ঘরে গিয়েছিলে? মা বলল, নির্লজ্জ কোথাকার, আমি তো বউমা, তার মেয়ের মতো। মা আমাকে বকলো। এখন আমি 15 বছর বয়সী। মাকে জিজ্ঞেস করি, দাদু ভেতরে নতুন বউদের নিয়ে কি করে? আমার কথা শুনে মা আমাকে একটা থাপ্পড় মারল। মা বলল, যাও এখান থেকে, তোমার বয়স হয়নি। দাদুর বয়স আছে এই সমস্ত করার, যা সে করছে।
আমি পুরো রাত ঘুমাতে পারলাম না। আমি দেখলাম সকালবেলা আমার বন্ধু বাইরে আসতে, তার হাতে একটা উপহারের বক্স। আমি সাথে সাথে নীলাশার কাছে গেলাম, তাকে নিজের ঘরে নিয়ে এলাম। তাকে জিজ্ঞেস করলাম, নীলাশা, দাদু ঘরে কি হয়েছিল? দাদু ভিতরে কি করে? আমার কথা শুনে সে শুধু আমার দিকে তাকালো, তারপর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভীষণ অবাক হলাম। সে তো আমার বন্ধু, আমার কাছে লুকিয়াবে কেন? যে রহস্যটা আমি এত বছর জানার জন্য মুখিয়ে আছি। আমি আশা করেছিলাম সে সকাল থেকেই সেই রহস্য আমি জানতে পারবো, কিন্তু ব্যর্থ হলাম। আমি নীলাশার উপর রেগে গেলাম। দাদু আমাকে সব সময় পছন্দ করতেন, যদিও আমার প্রতি তার ব্যবহার ছিল স্নেহময়। আমি বাড়ির একমাত্র সন্তান ছিলাম। বাবা কাকা যখন ছোট ছিলেন, ঠাকুমা তখনই মারা গিয়েছেন। তারপর দাদু আর বিয়ে করেননি। মা তো এই কথা কি এমনভাবে বলেছিলেন যেন দাদু ঠাকুমার নামে পুরো জীবনটা কাটিয়ে দিয়েছে। আমি অবাক হলাম। ভালো হতো দ্বিতীয় বিয়ে করলে। দ্বিতীয় ঠাকুমা দাদুকে এই পাপ কাজ করতে কখনোই দিতেন না, যেটা তিনি প্রত্যেক নতুন কনের সাথে করে থাকেন। নীলাশাকে আমাকে সত্যিটা বলতেই হবে। কয়েকদিন পর আমি নীলাশার শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম। সে আমাকে দেখে খুব খুশি হলো, গলা জড়িয়ে ধরলো। তারপর খুব নর্মাল আছে এক রাত দাদুর কাছে পাঠিয়ে তার মধ্যে যেন কোনো রাগারাগি ছিল না। আমি নীলাশাকে বললাম, আমরা একটু একা বসে কথা বলতে পারি? আমার এই কথা শুনে সে যেন একটু অসুবিধায় পড়ে গেল। আমি দ্বিতীয়বার কথাটা জিজ্ঞেস করতে গেলে সে রেগে গেল। আমাকে কেন জিজ্ঞেস করছো? দাদুকে গিয়ে জিজ্ঞেস করো। তোমার সাথে কোনো ভুল হলে তোমার তো সবাইকে বলা উচিত, কেন তুমি চুপ করে আছো? আমার কথা শুনে সে চেঁচিয়ে উঠল, আমি শুধু তোমার জন্য চুপ আছি, বুঝেছো? ঘর থেকে বের হয়ে যাও। আর যদি বেশি কিছু জানার থাকে তাহলে নিজে একদিন কোণে সেজে দাদুর ঘরে চলে যেও, সব জেনে যাবে। কত কথাই না সে আমাকে শোনালো। কি এমন সমস্যা হবে আমি একদিন দাদুর ঘরে কোণে সেজে গেলে? সব জানতে তো পারবো সে কি করে। আমার জন্য আমার একটা সম্বন্ধ এলো, কিন্তু দাদু আবারও বারণ করে দিল। এবার আর সহ্য হলো না। আমি মাকে বললাম, অনেক হয়েছে, তোমরা দাদুর কথা মেনে নাও। আমাকে কিভাবে ঘরের মধ্যে বসিয়ে রাখবে? আমার সব বন্ধু বান্ধবদের সংসার হয়ে গেছে, শুধুমাত্র আমি দাদুর জন্য বসে আছি। মা রেগে গিয়ে বলল, কি নির্লজ্জ মেয়ে, নিজের লজ্জা বেঁচে খেয়েছিস? নিজের মুখে নিজের বিয়ের কথা বলছিস? এখনই তোর মুখে লাগাম দে। বাড়ির কোনো পুরুষ এ কথা শুনলে ভীষণ বাজে হবে যে মেয়ে নিজের বিয়ের কথা নিজেই বলছে। মায়ের এই কথা শুনে আমার শরীরে আগুন লেগে যায়। আমার বয়স চলে যাচ্ছে, কিন্তু আমার বিয়ে কথা নিয়ে কারোর কোনো চিন্তাই নেই। আমি নিজে বিয়ের কথা বললে সেটা আমার ভুল। দাদু খোলাখুলি নতুন নতুন কনে বউদের নিয়ে রাসলীলা করে বেড়াচ্ছে, সেটা কারোর ভুল বলে মনে হচ্ছে না। এই কথা শুনে মা আমাকে আবারও থাপ্পড় মারল আর বলল, অনেক কথা বলেছ, দাদুর বিরুদ্ধে যদি আর একটাও কথা বলো আমি কাল তোমার বাবাকে বলে দেব। তিনি তোমাকে জীবন্ত ছাড়বেন না। এবার তো আমার জানার ইচ্ছা আরও বেড়ে গেল যে একা একটা ঘরে থেকেও নিজের সম্মান কিভাবে বজায় রাখতে পারে, তার চরিত্রের উপর কোনো সন্দেহ পর্যন্ত কেউ করে না। আমার কি ভরে স্পষ্ট সেই রাতে কোনো প্রতিবাদ না করে আমি যে আমার সাথে বিয়ে করে তুমি অন্য পুরুষের সাথে রাত কাটাও। অন্ধকার নয়, যেখানে এত জঘন্য একটা প্রথা চলছে। কি বোকাই মানুষগুলো, চিন্তাভাবনা কত ছোট। নিজের ইজ্জতকে সারা রাতের জন্য অন্য কারোর কাছে পাঠিয়ে দেয়। পুরো গ্রামবাসীর জন্য আমার রাগ হতে লাগলো। আর বরেরা কেমন হয়, নিজের বউকে অন্য পুরুষের সাথে রেখে যায়। আমি সংকল্প করেছিলাম যে এরপরে যে কোণে আসবে ওই কোণেকে বদলে আমি দাদুর ঘরে যাব। 2 মাস পরে একটি মেয়ের বিয়ে হলো। ওই মেয়েটি 16 বছর বয়সী, খুব সুন্দরী। দেখলাম মেয়েটি খুব ভয় পাচ্ছে। আমাদের বড় ঘরে তাকে এনে বসানো হয়েছে। আমি রান্নাঘরের বাইরে এসে সুইচটা অফ করে দিলাম। এবার আমি তাকে ভালোভাবে তৈরি ছিলাম। অন্ধকারে গিয়ে আমি সেই কোণের হাত ধরে বললাম, তুমি আমার সাথে এসো। আমি তোকে আমার ঘরে নিয়ে এলাম। তার গায়ের ওড়নাটা নিজের মাথায় দিয়ে দিলাম। তারপর তাকে বললাম,
এখান থেকে বের হবে না। সে আমাকে অবাক দৃষ্টিতে দেখতেই থাকলো। ওর ওড়না দিয়ে মুখ ঢেকে কোণের জায়গায় বসলাম। তারপর কেউ এসে মেন সুইচটা অফ করেছে। আমাকে কোণে ভেবে দাদু ঘরে বসিয়ে দিল। আমার মন কেন জানি না ভীষণ ভয় পেতে থাকলো। আমার রহস্যটা যদি খুলে যায় তাহলে বাবা মা আমাকে মারবে, কিন্তু কী বা আমি করতে পারি? যখনই দাদুর ঘরের দরজাটা বন্ধ করলো তখন যেন আমার হৃদস্পন্দন বোধহয় বন্ধই হয়ে যাবে। সে যদি আমার ঘোমটাটা তুলে ধরে, তুমি আমার ভেতরের যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। দাদু এসে আমার সামনে বসলো। উনি বললেন, আজ পর্যন্ত যত মেয়ে এসেছে সবার মধ্যে তুমি খুব সুন্দরী। এটা বলতে চাই যে আমি তোমাকে কাল ফেরত যেতে দেব না। তোমাকে কাল তালাক করিয়ে আমার কাছে রাখবো। আমি বললাম, আমি তো অন্য কারোর বউ। তিনি বললেন, আমি তাকে বলে দেব তোমার চরিত্র ভালো না, আর আমার কথা সবাই বিশ্বাস করে। আমি বললাম, আমি রাজি আছি। এমনিতেই আমার বরকে আমার ভালো লাগে না। আমি বলি, আমি তোমার সাথে থাকতে চাই। আমার একটা শর্ত আছে। তুমি আমার ঘোমটা না তুলে নিজের সমস্ত সত্যিটা আগে বলো, তাহলে আমি আমার পুরো জীবন তোমার দাসী হয়ে কাটিয়ে দেব। সে বলল, ঠিক আছে। তুমি তো খুব ভালোভাবে জানো যে আমার খুশি খুশি রাজি হয়ে গেলে আমি বলবো তোমার চরিত্র খারাপ, আর আমার হৃদয় অনেক নরম, তাই আমি তোমাকে আপন করে নিয়েছি। আমি বললাম, এবার বলো তুমি লোকেদের বোকা বানাও কি করে? সে আমাকে কথা শুনে হাসলো আর বলল, এরা তো সাদাসিধে, এদেরকে যা বুঝিয়ে দিই তাই বুঝে যায়। এটা খুব সাদাসিধে। যখন ঠাকুমার মৃত্যু হলো দ্বিতীয়বার বিয়ে করবেন না বলেছিলেন, কারণ তার স্বপ্নে নাকি এক মহিষী বয়স্ক মহিলা দেখা দেয়, যার অন্তরে মহান আত্মার বসবাস। আর সে এক রাতে প্রতিটি নারীর চরিত্র জেনে যায়, আর সেই শুদ্ধ আত্মা কামনার যে কোনো নারীই শুদ্ধ হয়ে যায়। পড়াশোনা করে এই একটি প্রক্রিয়া করলে যে কোনো নারী অপবিত্রতা থেকে শুদ্ধ হয়ে যায়। এই কথা শুনে দাদুর কথা সবাই বিশ্বাস করতে শুরু করে। দাদুর নারীর প্রতি লালসা ছিল। নিজের ইচ্ছে পূরণ করার জন্য সে এই পথ অবলম্বন করে। প্রতিটা কুমারী মেয়েকে সে রাত্রিবেলা বলে দিত যে তুমি এই দুধটি খেয়ে শুয়ে পড়ো, যাতে আমি আমার ঝাড়ফুঁকের কাজ শুরু করতে পারি। যেই না সেই দুধটা খেয়ে নিত, মেয়েরা তার নেশা হয়ে যেত, আর সে তার ইচ্ছা পূরণ করত। আর সকালবেলা তাকে একটা উপহার দিত, যার মধ্যে একটি সোনার আংটি থাকতো। আর সে বলতো যে এই কৌটো থেকে আংটিটি যদি বের হয় তাহলে তুমি বুঝে নিও যে তুমি পবিত্র। প্রথম প্রথম মেয়েরা এই কথাটি মেনে নিত, কিন্তু নীলাশা দুধ খেতে রাজি হয়নি। আর এই কথা দাদু নিজেই বলল। তার অনেক দোষ ছিল। সে বলতে লাগলো, আমার সাথে চাল চালার কথা ভেবো না একদম। আমি দুধ কিছুতেই খাবো না। চুপচাপ যা মন্ত্র পড়ার পড়ে নাও, না হলে তোমার ঢং আমি চিৎকার করে সবাইকে জানিয়ে দেব। দাদু বলল, এই প্রথম মেয়ে যাকে আমি ভয় পেয়ে গেছিলাম, তাকে পুরো রাত পাপ কাজ করার জন্য আমি উস্কাতে লাগলাম, পয়সা আর উপহারের লোভ দিতে লাগলাম, কিন্তু সে কোনোভাবেই রাজি হয়নি। শুধু এটা করার জন্য রাজি হয়েছিল যে সে কারোকে কিছু বলবে না। এই ব্যাপারে সে দিব্যি খেয়েছিল। এরপর দাদু যা বলল তা তো আমার হৃদয় কেঁপে উঠল। সে বলতে লাগলো, তোমার পরে আমি আর একটা মেয়েকে বিয়ে করব। ব্যাস, শুধু সেই ব্যাপারটাই আমি চিন্তায় আছি যে এমন আমি কি করি যে আমার নাম ডাকও বজায় থাকবে আর আমার কাজটাও হয়ে যাবে। আমি বললাম, সে কে? সে বলতে লাগলো, নীলু। এটা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি তো তার নিজের নাতনি ছিলাম, আর সে এরকম বাজে নজরে আমাকে দেখতো। আমার তো পুরো মাথা ঘুরে গেল, যেন এটা আমি কি শুনছি, কার থেকে শুনছি। আমার ইচ্ছে হচ্ছিল দাদুর গলা টিপে তাকে সেখানেই মেরে ফেলি। আমার গলা যেন ফুলতে শুরু করলো। আমি এই সত্যি ঘটনাগুলো জানতাম না। আর বললাম, নীলাশা, সে তো আপনার নিজের নাতনি হয়। আমার কথায় সে হাসতে লাগলো, বলতে লাগলো, সে আমার নিজের নাতনি নয়, তাকে দত্তক নেওয়া হয়েছিল। আমার দুই ছেলেরই সন্তান হয়নি, আর এই মেয়েটা আমার বৌমার ভাগ্নি। যে ওই মেয়েটা নিয়ে যৌবনে পা রেখেছে, আমার তাকে ভালো লাগতে লেগেছে। আমি তখন নিজের করতে পারি।
কেননা দুনিয়ার সামনে সে তো আমার নাতনি, এজন্য আজ পর্যন্ত ওর কোনো সম্বন্ধ আমি হতে দিইনি। কিন্তু এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটাই আমি করব বলে ঠিক করেছি। আর যাতে সবাই খুশিও ওর আমার বিয়েটা করিয়ে দেয়। এটা শুনে আমার হুঁশ উড়ে গেল। কেউ এতটা নোংরা হতে পারে কি করে? তারপর মনে পড়তে লাগলো যে আমার শিক্ষক বলতেন, লালসা তৃষ্ণা কখনো শেষ হয় না, যতই মেটাও চেষ্টা করো তা ততই বাড়তে থাকে। আর পাপ চোরাবালির মতো হয়, একবার কেউ এত ডুবে গেলে সেখান থেকে বের হওয়া খুব কঠিন হয়ে পড়ে। আমার কাছে একটা মোবাইল ফোন ছিল। আমি দাদুর সমস্ত সম্পর্ক সত্য রেকর্ড করে নিয়েছিলাম। আমি চোখে জল নিয়ে ঘোমটাটা তুলে ফেললাম। দাদু আমাকে দেখে হতবাক। সে তখন জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? আমি বললাম, আমি তোমার সত্যিটা শুনতে চেয়েছিলাম। এতদিন ধরে তুমি ভালো নামের পোশাক পরা মেয়েদের সাথে অপরাধ করেছো। তুমি কি একটুও লজ্জা পাচ্ছ না? আমার তো লোকেদের জন্য দুঃখ হয়। সরলভাবে ভাবছি তোমার মিথ্যে গল্পগুলো ওরা কিভাবে বিশ্বাস করলো। দাদু মেজাজ হারিয়ে আমাকে প্রলুব্ধ করতে লাগলো। আমি বিছানা থেকে উঠে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। আওয়াজ করে সবাইকে জড়ো করলাম। সেই রেকর্ডিং সকলের কাছে শুনিয়ে দিলাম। এই খবর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। দাদুকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমি যা করেছি তার জন্য আমার কোনো অনুশোচনা নেই, কারণ আমি একটা ভুল আচারকে শেষ করে দিয়েছিলাম। আর লোকেরাও এটা বোঝার চেষ্টা করেছিল। এমন ব্যক্তির নাম ডাকের দ্বারা প্রভাবিত হয়ে আপনার মেয়েকে কিছু নৃশংসের সামনে কখনোই লালসার বস্তু বানিয়ে ফেলবেন না। লালসা বড় খারাপ জিনিস। মানুষ লালসায় পড়ে নিজের জীবন পর্যন্ত চলে যেতে পারে, সেটার ভাবনা বুঝতেও পারে না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।